আচ্ছা, রিটেনিং ওয়াল যখন থাকে তো বেসিক্যালি এরকম দুইটা রেক্টেঙ্গুলার অবজেক্ট চিন্তা করতে পারো আর কি। রিটেনিং ওয়াল যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে হাইট অফ দ্য রিটেইনড সয়েল। এটা কি বলতো একজন? হাইট অফ দ্য রিটেইন সয়েল মানে কি? মানে কতটুকু সয়েল আমাকে রিটেন করতে হবে বা ধরে রাখতে হবে। ভেরি গুড। আরেকটা দেওয়া থাকে হচ্ছে সারচার্জ লোড। এটা কি? এটা সারচার্জ। হচ্ছে যতটুকু লোড আমি ধরে রাখবো না, যতটুকু সয়েল ধরে রাখবো সেই সয়েলের উপরে উপর থেকে কতটুকু লোড নিচের দিকে আসবে, জন্য ভাগটা ভার্টিক্যাল লোডে। ভেরি গুড। আর দেওয়া থাকবে হচ্ছে কিছু জিওটেকনিক্যাল ইনফরমেশন। টেকনিক্যাল ইনফরমেশনে থাকবে হচ্ছে কয়েক ধরনের প্রেশার থাকবে। একটা হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেশার। এটা কি বলতো? এটা হচ্ছে যেই পরিমাণ আমি মানে যত হাইটের সয়েলটা আমি ধরে রাখবো হ্যাঁ। ওই সয়েলটা হরাইজন্টালি আমার রিটেনিং ওয়ালটাকে যে পরিমাণ প্রেসার দিবে সেটা। ভেরি গুড। আর এরপর হচ্ছে প্যাসিভ আর্থ প্রেশার। এটা কি? রিটেনিং ওয়ালের অপোজিট সাইডে, মানে যে সাইডে আমি মাটি ধরে রাখবো তার অপোজিট সাইডে যে অল্প হাইটের কিছু আহ মানে টো এর উপরে আর কি, টো এর একদম বটম সারফেস থেকে একদম সয়েল সারফেস পর্যন্ত যতটুকু সয়েল থাকে সেই সয়েলটা রিটেনিং ওয়ালকে যে পরিমাণ প্রেসার দেয় সেটা। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে অ্যাক্টিভ প্রেশার আর প্যাসিভ প্রেশারের মধ্যে পার্থক্য কি? অ্যাক্টিভ প্রেসার তো আপনার হচ্ছে আমাদের রিটেনিং ওয়ালকে ধাক্কা দিচ্ছে কাইন্ড অফ, আর প্যাসিভ প্রেসার হচ্ছে ওইটার অপোজিট ডিরেকশন থেকে কাজ করে, তো ওইটা কাইন্ড অফ হেল্পফুল হয়। দুইটা জিনিসের কি এটা একটা আমার অবজারভেশন আর কি। আচ্ছা, আমি আমি যদি যেভাবে বলি জিনিসটা, সেটা হচ্ছে যে মানে তোমার আইডিয়াটা বুঝতে পারছি শান্ত। সেটা হচ্ছে অ্যাক্টিভ প্রেশার হচ্ছে মাটি ওয়ালের উপরে যেই প্রেশারটা দেয় এবং যেই প্রেশারের কারণে ওয়াল মাটি থেকে দূরে সরে যায়, সেটা হচ্ছে অ্যাক্টিভ প্রেশার। আমি জানি না বেশি কঠিন করে ফেলাইছি কিনা। বেসিক্যালি এই পাশ থেকে মাটি রিটেন যেহেতু আছে, এটা হচ্ছে মাটির লেভেল সারচার্জ। এটা হচ্ছে সারচার্জ। মাটিতে এটাকে প্রেশার দিতেছে এবং ওয়ালটা মাটি থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করতেছে মাটির প্রেশারের কারণে। আচ্ছা, এটা হলো অ্যাক্টিভ প্রেশার। এই পাশে মাটি অ্যাক্টিভলি প্রেশার, এই প্রেশারটা অ্যাক্টিভলি জেনারেট হচ্ছে, এই জন্য এই জন্য এটাকে অ্যাক্টিভ বলে আর কি। কারণ এই প্রেশারটা মাটির থেকে অ্যাক্টিভলি আসতেছে, এভাবে চিন্তা করতে পারো, বা আমি এভাবে চিন্তা করি আর কি। আর প্যাসিভ প্রেশার হচ্ছে ওয়াল যখন মাটির দিকে চলে আসতেছে, ওয়াল যখন মাটির দিকে চলে আসতেছে, কারণ যখন এই পাশ থেকে প্রেশার আসবে তখন ওয়ালটা বাম দিকে সরার টেন্ডেন্সি তৈরি হবে। তো ওই ওয়াল যখন মাটির দিকে সরে আসতেছে তখন একটা রেজিস্ট্যান্স তৈরি হয়, তখন একটা প্রেশার তৈরি হয় মাটির উপরে, সেটা হচ্ছে প্যাসিভ প্রেশার। দ্যাট মিনস এখানে এই পাশেটা মাটি অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি দিতেছে না, এটা কাইন্ড অফ প্যাসিভলি দিতেছে। কেন প্যাসিভলি দিতেছে? কারণ ওয়ালটা অথবা তোমার ফাউন্ডেশনটা মাটির দিকে নড়ার টেন্ডেন্সি তৈরি হয়েছে। এবং এই নড়ার টেন্ডেন্সিটা কেন তৈরি হয়েছে? কারণ অ্যাক্টিভ প্রেশারের কারণে সে ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছে। এই জন্য প্যাসিভ প্রেশারের এটা অনেক বেশি। প্যাসিভ প্রেশারের যে ভ্যালুটা প্রায় 3 গুণ থাকে সাধারণত। এটা হচ্ছে প্যাসিভ প্রেশার। বাট আশা করি আইডিয়াটা বুঝতে পারছো। প্যাসিভ প্রেশারটা হইতেছে ওয়াল অথবা ফাউন্ডেশন যখন মাটির দিকে মুভ করার চেষ্টা করে, ওয়ালটা তো কোন দিকে যাবে? বাম থেকে ডান দিকে। এই সিনারিওতে সরি এক্সকিউজ মি, ডান থেকে বাম দিকে মুভ করার চেষ্টা করবে। ওয়ালের যে টেন্ডেন্সি যদি স্লাইড করতে চায় বা ওভারটার্ন করতে চায়, যেটা একটু আগে শান্ত বললাম, সেটা হচ্ছে যদি ওভারটার্ন করতে চায় সে একটা ডান থেকে বাম দিকে মুভ করার চেষ্টা করবে। ডান দিক থেকে বাম দিকে যাওয়ার কারণ কি? কারণ আমার একটা অ্যাক্টিভ প্রেশার আছে ডান দিকে। অ্যাক্টিভ প্রেশারের কারণে সে ডান থেকে বাম দিকে যাবে। আর যখন সে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হবে তখন বাম দিকের যদি কোনো মাটি থাকে, এটা সব সময় থাকে না এবং প্যাসিভ প্রেশারটা মাঝে মাঝে ইগনোর করা হয় মাটির দিকে মুভ করার কারণে, তখন ওই প্রেশারটাকে প্যাসিভ প্রেশার বলে। তো অ্যাক্টিভ প্রেশার হতেছে ওয়াল সবসময় মাটি থেকে দূরে সরে যাচ্ছে
আর প্যাসিভ প্রেসার হইতেছে মাটির দিকে ওয়াল চলে আসতেছে। এটা একটা ইম্পর্টেন্ট ডিস্টিংশন আর কি। অলরাইট, আর এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? মাটির দিকে বল চলে আসতেছে বলতে মানে ওইটার অপোজিটে যেটা দিচ্ছে সেটা তো হ্যাঁ, অপোজিটে দিচ্ছে বলতে আবার বলো তো, বুঝি নাই কথাটা। মানে আমি বোঝাতে চাচ্ছি যে প্যাসিভ প্রেসার তো অলের মুভমেন্টের অপোজিটে যে প্রেসারটা, মানে অ্যাক্টিভের জন্য তো এক্স্যাক্টলি মুভমেন্ট হবে অলের, বাট প্যাসিভের জন্য তো কখনো মানে রিটেনিং অলের মুভমেন্ট হয় না। কারেক্ট, কারেক্ট। সো অ্যাক্টিভের জন্য মুভমেন্ট হবে। তো ওয়ালের মুভমেন্টটা কোন দিকে হচ্ছে? যেই যেই মানে ডান দিক থেকে বাম দিকে হচ্ছে। জি, অ্যাক্টিভ প্রেসার যেই দিকে ওই দিকে মুভমেন্ট হচ্ছে। অ্যাক্টিভ প্রেসার ডিরেকশনের দিকে মুভমেন্ট হচ্ছে, আর প্যাসিভ হ্যাঁ। প্রেসারটা হইতেছে এই প্রেসারের ডিরেকশনটা হইতেছে মুভমেন্টের অপোজিটে। এভাবে চিন্তা করতে হবে, এবং ওইটাই বলছি আমি, যে ওয়ালটা ডান থেকে বাম দিকে সরার চেষ্টা করবে। তো ডান থেকে বাম দিকে সরার চেষ্টা কেন করবে? কারণ অ্যাক্টিভ প্রেসারের কারণে। আর যখন জি। চেষ্টা করবে তখন সামনের দিকে যে মাটি আছে সেটা বাধা দিবে। এই বাধাটা মুভমেন্টের অপোজিটে হবে। এই বাধাটা বাধাটা movement এর opposite এ, জি। মুভমেন্টের অপোজিটে হবে, এবং তখন ওইটাকে প্যাসিভ প্রেসার বলবে। এই প্যাসিভ প্রেসারের কারণে মুভমেন্ট হয় না। প্যাসিভ প্রেসার সবসময় মুভমেন্টকে রেজিস্ট করে। অ্যাক্টিভ প্রেসার মুভমেন্টের কারণ আর কি, বেসিক্যালি। জি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? একটা হ্যাঁ না বইলো তোমরা, মানে। জি। আচ্ছা, আরেকটা জিওটেকনিক্যাল ইনফরমেশনে থাকে অ্যালাউবল বেয়ারিং প্রেসার। এখানে প্রেসারগুলোকে একসাথে করে ফেলতেছি সো দ্যাট যাতে মনে থাকে আর কি। অ্যালাউবল বেয়ারিং প্রেসার দেওয়া থাকে যে কতটুকু বেয়ারিং প্রেসার থাকতে পারে। তো বেয়ারিং প্রেসার বেসিক্যালি হইতেছে মাটির উপরে ভার্টিক্যালি এই রিটেইনিং ওয়াল কতটুকু প্রেসার দেয়। বেসিক্যালি মাটির উপরে তোমরা হয়তো বইয়ে এরকম দেখে থাকছো, এবং এইগুলোর অ্যারোগুলো হচ্ছে সব উপর দিকে। এই বেয়ারিং প্রেসারটা হইতেছে তোমার বেসিক্যালি মাটির সাথে ফাউন্ডেশনের যে ফুটিং এর যে ইন্টারাকশন সেই কারণে তৈরি হয়। এবং কি দেওয়া থাকে? সয়েল ইউনিট ওয়েট। যে সয়েলটা এখানে ব্যাকফিলের যে সয়েল থাকবে সেটার ইউনিট ওয়েট থাকে, যে এখানে কতটুকু, এটার উপরে তো সয়েল থাকবে, যে আমি অলরেডি আঁকছি। তো এখানে বেসিক্যালি এখানে একটা লাইন যদি এঁকে দিই, এই সয়েলটুকু ওয়েট কত সেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। এইখানে এরকম দুইটা রিজন থাকে। ফ্রিকশন কোএফিশিয়েন্ট কখন লাগবে সেটাও দেখাবো একটু পরে। বাট স্লাইডিং এর ফ্যাক্টর অফ সেফটি কি ছিল স্লাইডিং এর জন্য? কোড কত বলছে স্লাইডিং এর জন্য মিনিমাম ফ্যাক্টর অফ সেফটি? 3 মনে হয়। এই মুহূর্তে ভাই মনে করতেছে 3 না, 1.5। এটা আইবিসি তে আছে, ইন্টারন্যাশনাল বিল্ডিং কোডে খুব সম্ভবত 1.5 বা তার উপরে এরকম কিছু একটা। স্লাইডিং এর জন্য 1.5। হ্যাঁ, স্লাইডিং এবং ওভারটার্নিং এর জন্য হচ্ছে তোমার What I 1.5 মিনিমাম। এটা কোডের রেফারেন্সটা দিয়ে রাখি, জাস্ট মনে থাকার জন্য, রেকর্ডিং এ থাকলো, তোমরা এটা দেখতে পারবে। এটা হচ্ছে চ্যাপ্টার 18 এ আছে। রিটেইনিং ওয়াল ফ্যাক্টর অফ সেফটি আসতেছে হচ্ছে আইবিসি সেকশন 1807.2.3 সাবসেকশন আছে। তো এটা ইম্পর্টেন্ট জানা। তো মানে এটা হচ্ছে তোমার ডিজাইন পাস ফেল করলো কিনা সেটার ক্রাইটেরিয়া এই ফ্যাক্টর অফ সেফটি। সো ইটস ইম্পর্টেন্ট। আর আরেকটা টার্ম যেটা অ্যালাউবল বিয়ারিং প্রেসার, এটা সাধারণত জিওটেকনিক্যাল ইনফরমেশন থেকে দেয়। যদি না থাকে তাহলে আমরা কোডের একটা মিনিমাম আছে, কোডের মিনিমামটা হচ্ছে তোমার 1500 PSF। এটা এখানে দিয়ে রাখি, পার আইবিসি টেবিল 18062। আচ্ছা, এটা হচ্ছে তোমার যদি দেওয়া না থাকে তাহলে এইটা হচ্ছে মিনিমাম। আর তো মোটামুটি এই কয়টা জিনিস ইনফরমেশন তোমার জানা থাকতে হবে আর কি। একটা রিটেইনিং ওয়ালে তুমি যদি ডিজাইন করতে চাও, তোমার এই জিনিসগুলো যদি জানা না থাকে, তুমি রিটেইনিং ওয়াল আসলে ডিজাইন করাটা মুশকিল হবে। রিটেইনিং ওয়াল ডিজাইন করার প্রথম স্টেপ হচ্ছে তোমার রিটেইনিং ওয়াল সাইজ এস্টিমেশন। তুমি যখন একটা রিটেইনিং ওয়াল দেখো, তো কোন কোন ডাইমেনশনগুলো তোমার এখানে জানার দরকার।
জি স্ল্যাবের সাইজ দরকার, বেস স্ল্যাব, স্ল্যাব বলুন, স্ল্যাব না বলি ভাই, সেটা হচ্ছে ফুটিং। ফুটিং, হ্যাঁ। হ্যাঁ, ফুটিং দ্বারা ফুটিং এর কি কি দরকার সেটা আমাকে স্পেসিফিকলি বলো। দাঁড়া, এখানে আমি কথাটা একটু লিখে দিই। থ্যাংক ইউ। লেন্থ আর উইডথ। এটা হচ্ছে ফুটিং, আর এটা হচ্ছে স্টেম, স্টিম, ওয়াল স্টেম বা স্টেম আর কি। হ্যাঁ, একটা হচ্ছে ফুটিং এর কি লাগবে বলো ভাই? লেন্থ আর উইডথ। লেংথ লাগবে, আর লেংথ হচ্ছে এইটা, এটা হচ্ছে লেংথ। আর কি লাগবে? আর উইডথ লাগবে। উইথ বলতে তুমি উইথ বলতে কোনটা বোঝাচ্ছ এখন হাইট তুমি? বা থিকনেস বোঝাচ্ছে না, হাইট, হ্যাঁ, বা ফুটিং থিকনেস বা ফুটিং থিকনেস। thickness। হ্যাঁ, ফুটিং থিকনেস মানে হচ্ছে তুমি এটা বোঝাচ্ছ। ভেরি গুড। আচ্ছা, আহ, এখন তুমি যেহেতু উইথ বলছো, উইথ বলে একটা কনফিউশন তৈরি করছো, সো আমি এটা একটু বাজায় দেখি। রিজেনিং ওয়াল তো একটা 3D অবজেক্ট, আমরা এখানে 2D দেখতেছি। তো 3Dর আর একটা ডাইমেনশন আছে, সেই ডাইমেনশনটা কোন দিকে এবং কত? ইনটু দ্য স্ক্রিন, মানে একদম Into the স্ক্রিন screen, very good. হ্যাঁ। আর জেনারেলি তো 12 ইঞ্চ বা 1 ফিটের জন্য ইয়ে করা হয়। এক্স্যাক্টলি। রিটেনিং ওয়াল কি টাইপ স্ট্রাকচার বলো তো? এই জিনিসটা আমরা কেন, মানে এই জিনিসটা আমরা দেখাই না কেন, বা এই ডাইমেনশনটা একটু আগে শান্ত বলল যে আলটিমেটলি 1 ফিটের হিসাব করা হয়। এটা কি টাইপ স্ট্রাকচার? এই অ্যানালাইসিসটা কখন করতে পারবে যে 1 ফিটের হিসাবটা যে বললো, যখন এটা কি টাইপ স্ট্রাকচার হবে? লিনিয়ার। লিনিয়ার লাইন টাইপ স্ট্রাকচার, এক্স্যাক্টলি লাইন টাইপ স্ট্রাকচার হবে। লাইন টাইপ স্ট্রাকচারের জন্য আমরা পার ফিটের হিসাব করি। লাইন টাইপের স্ট্রাকচারের জন্য আমরা পার ফিটের হিসাব করি। আমাদের পুরা স্ট্রাকচার ধরে হিসাব করার দরকার নাই, আমরা জাস্ট একটা 1 ফিটের একটা স্ট্রিপ নেই, 1 ফিটের স্ট্রিপ নিয়ে ওইটাকে অ্যানালাইসিস করি। তোমরা অলরেডি হয়তো জানো, বাট আমি জাস্ট এখানে রিফ্রেশ করার চেষ্টা করতেছি, এবং আশা করি এটা অলরেডি অনেকবার আলোচনা হয়েছে। এই জাস্ট 1 ফিটের একটা স্ট্রিপ নেই, এই ডিরেকশনটা হচ্ছে 1 ফিট। সো আমরা যদি যেহেতু এটা 1 ফিট হবে, যেহেতু এটা লাইন টাইপ স্ট্রাকচার, এটা লম্বা একটা লাইন হবে, সুতরাং ওই ডিমেনশনটা আর দেখানো হয় না। তো আশা করি এখান থেকে বুঝতে পারতেছে। এই ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে যে থার্ড ডাইমেনশনটা কোথায়? মাথার মধ্যে কিন্তু ডিজাইনের সময় মাথার মধ্যে কিন্তু এই থার্ড ডাইমেনশনটা থাকতে হবে, না হলে কিন্তু তুমি মানে ক্যালকুলেশনে ভুল করবা। যে থার্ড ডাইমেনশনটা হচ্ছে 1 ফিট ইনটু অ্যান্ড আউট অফ দ্য পেজ বা স্ক্রিন। এই ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে? না ভাই। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আর কি কি লাগবে? আর কি কি লাগবে? একটা তো হচ্ছে ফুটিং Stem- পেয়ে গেলা, ফুটিং এর থিকনেস স্টেমের এবং হাইট লাগবে, হ্যাঁ, স্টেম হাইট লাগবে, এটার উইডথ লাগবে। এটা থিকনেস বলো ভাই, থিকনেস, ওয়ালের থিকনেস। এই ডাইমেনশনটা হচ্ছে স্টেম থিকনেস, ঠিক আছে? আচ্ছা, এই 4টা আইটেম দিলেই আমি, 4টা আইটেম হইলেই আমার পুরা রিটেনিং ওয়ালটাকে আমি ডিফাইন করতে পারবো। এই 4টা আইটেমের মধ্যে কোন আইটেমটা আছে যে আইটেমটা তুমি কাছাকাছি তোমার একটা ভ্যালু আছে, তুমি অলরেডি জানো? হাইট, স্টেম হাইট। ভেরি গুড। স্টেম হাইট কোথা থেকে আসতেছে? যেটা হাইট অফ দ্য রিটেনিং সয়েল যেটা। এক্স্যাক্টলি, সো ইটস অলরেডি ডান। বাকি 3টার মধ্যে থিকনেস আছে 2টা। থিকনেস এটা সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে থিকনেস আসবে তোমার স্ট্রাকচারাল স্ট্রেংথ থেকে। থিকনেস সাধারণত ডিপেন্ড করে তোমার কত স্ট্রেংথ আছে, এবং এই ক্ষেত্রে তোমাকে স্ট্রেংথ ডিজাইনে যাইতে হবে। যদি তোমার ফুটিং তুমি কংক্রিটের করো, স্টেম যদি তোমার কংক্রিটে হয়, তোমার যদি মেশনারি হয় তাহলে তুমি এএসডিতে যাইতে হবে। সো থিকনেসটা মোটামুটি একটা ধরে নিব। স্টেম থিকনেস হচ্ছে 8 ইঞ্চি মেশনারি ওয়াল, আর ফুটিং এর জন্য হচ্ছে তোমার 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চির মধ্যে। আমি 1 ফিট ধরতে কমফোর্টেবল ফিল করি, কারণ হিসাবে সুবিধা হয়। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস জাস্ট আ সাইজ এস্টিমেশন, তুমি এখানে পরবর্তীতে রিফাইন করতে পারবা। তাহলে আমরা বাকি 2টা ধরে নিলাম। এইটা মনে করো স্টেম থিকনেস আমি বললাম যে 8 ইঞ্চি, 8 ইঞ্চি।
আমাদের আমাদের পার্টিকুলার কেসে 8 ইঞ্চি হবে, এটা 12 ইঞ্চিও হইতে পারে। যদি তুমি 12 ইঞ্চির মেসোনারি রিটেনিং ওয়াল করো তাহলে ওইটা হবে। আর ফুটিং থিকনেসটা 1 ফিট ধরে নিলাম আপাতত 12 ইঞ্চি। বাকি থাকে হচ্ছে ফুটিং লেংথ। ফুটিং লেংথটা কিভাবে করবা বলো তো? আচ্ছা, ফুটিং লেংথ দেওয়ার আগে আমি কিছু টার্ম ডিফাইন করতে চাই। দেখো এইখানে ভাইয়া তোমার এই নিচের যে ফুটিংটার 3টা ভাগ আছে। একটা হচ্ছে ওয়ালের সামনে, একটা হচ্ছে ওয়ালের নিজস্ব থিকনেস, ওয়ালের অংশ, আর আরেকটা হচ্ছে ওয়াল থেকে তোমার ফুটিং এর এজে। এখন বলো তো এই সামনের এটাকে কি বলে? টো বলে। টো বলে, হ্যাঁ টো, হ্যাঁ ভেরি গুড। আর স্টেম ওয়ালের পিছনের অংশটাকে কি বলে, বা রিটেন সাইডের এটাকে কি বলে? হিল হিল, ভেরি গুড, হিল বলে। জাস্ট পায়ের সাথে চিন্তা করতে পারো, তোমার পায়ের যে মুড়া আছে সেই মুড়া হচ্ছে হিল, আর টো হচ্ছে তোমার আঙ্গুল। এখন ইমতিয়াজ একটা দারুণ কোয়েশ্চেন করছে যে এইটা আসলে কতটুকু সামনে যাবে কতটুকু পিছনে যাবে, এবং এটাই হচ্ছে আমার মূল বিষয়। এবং একটা সুন্দর একটা টেকনিক আছে, এই টেকনিকটা আমি এটা কি প্রফেসর ফার্গুসন টেকনিক বলে না কি জানি বলে, আমি জাস্ট এটা শিখাই দিব আর কি। আমি টেক্সট বইয়ে পড়ছিলাম অনেক আগে, তো সেটাই আর কি এখানে দেখাবো আর কি। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাকে বলো, এই সেটআপে যখন তুমি দেখো বিয়ারিং প্রেসারের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আইডিয়াল, কিন্তু কোনো সময় যদি আমার এই যে এটা মনে করো এটা হচ্ছে তোমার রিটেনিং ওয়াল, হ্যাঁ, তোমার প্রেসারটা এরকম হয়ে গেছে, এক্সকিউজ মি, এটার মানে কি? একটা ট্রায়াঙ্গুলার প্রেসার হয়ে গেছে। সরি, আমি ট্রায়াঙ্গলটা সুন্দর করে আঁকতে পারিনি, বাট আশা করি বুঝতে পারছো। ট্রায়াঙ্গুলার হয়ে গেছে, এটার মানে কি? তোমার প্রেসারটা এরকম হয়েছে, প্রেসারটা ট্রাপিজয়েডাল না হয়ে ট্রায়াঙ্গুলার হয়ে গেছে, আবার এখানে কিছু প্রেসার নেই, এটার মানে কি? এখানে কি ঘটতেছে? আচ্ছা, এখানে যাওয়ার আগে এখানে বলি, বলতো মাটি, এই যে টোয়ের নিচে যে মাটি আছে এবং হিলের নিচে যে মাটি আছে, তারা কি ফিল করতেছে? টেনশন না কম্প্রেশন? তারা কি চাপ ফিল করতেছে নাকি না কিছু ফিল করতেছে না, চিল ফিল করতেছে? আর টেনশন তো ফিল করা সম্ভব না, মানে চিল মানে কোনো প্রেসার ফিল করতেছে না। কম্প্রেশন ফিল করে। হ্যাঁ, কম্প্রেশন কি দুই পাশে না এক পাশে? দুই পাশ বলতে টোতে কি ফিল করতেছে? টোতে এবং হিলে কি ফিল করতেছে? দুইটাই কম্প্রেশন নাকি একটা কম্প্রেশন একটা টেনশন, না কেমন? এটা ওভারটার্নিং কনসিডার মানে চিন্তা করলে তো টোতে কম্প্রেশন ফিল করবে, আর হিলে টেনশন 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 না, কিন্তু কি বলে টেনশন। আজকে এই জায়গাতে তোমরা সবাই মনোযোগ দাও, কারণ এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আর কি। সো আমাদের হিলের যে ফুটিং এর যে সাইজটা, লেংথটা, সেই লেংথটা এই কনসেপ্টের উপর ডিপেন্ডেন্ট। সো তোমরা প্রশ্ন করবা মানে যদি না বুঝো, এটা বেসিক্যালি পুরাটাই কম্প্রেশন। আমি কিসের ফ্রি বডি আঁকছি? এটা কিসের ফ্রি বডি? রিটেনিং ওয়ালের ফ্রি বডি, রাইট? রিটেনিং ওয়ালের ফ্রি বডি, রিটেনিং ওয়ালের দিকে প্রেসার হচ্ছে, একটা সারফেসের দিকে যদি প্রেসার হয়, তোমার মনে আছে বিমের ক্ষেত্রে আবার সেম, যে বিমের যদি ক্রস সেকশন আঁকো এবং এখানে তুমি যদি স্ট্রেস ডিস্ট্রিবিউশন আঁকো, এটা নিয়ে আমরা আলাপ করছিলাম। এখানে যদি তুমি বিমের মনে আছে, যদি এখানে যদি একটা মুভমেন্ট হয় টুয়ার্ড দ্য সারফেস, কি হয়েছে? উপরে কি হবে? এরকম আসছিল না? কম্প্রেশন। হ্যাঁ, সেম কনসেপ্ট, তুমি সেম আইডিয়া। সো এখানে যদি তোমার এখানে তোমার যদি উপর দিকে সারফেসের দিকে যদি অ্যারো হয়, তাহলে এটা কি হবে? কম্প্রেশন। আর সারফেস থেকে অ্যাওয়ে যদি হয় তাহলে কি হবে? টেনশন। হ্যাঁ ভাইয়ারা, এটা তো বুঝো নাকি না? জি জি। তো এটা যদি বুঝো, সেম জিনিস হচ্ছে, তুমি এখানে রিটেনিং ওয়ালের থেকে নিচ থেকে মাটি সরায় ফেলছো। যদি মাটি সরাইতে চাও, ফ্রি বডি ডায়াগ্রামে তোমার কি দেখাইতে হবে? প্রেসার ডিস্ট্রিবিউশন দেখাইতে হবে, অথবা টোটাল যে ফোর্সটা আসতেছে সেই ফোর্সটা দেখাইতে হবে, তাই না? নাকি না?
যে জিনিসটা এই রিটেনিং ওয়ালটাকে স্টেবল করছে। যদি তোমার এরকম ডিস্ট্রিবিউশন থাকে, অর্থাৎ সবই হইতেছে অ্যারো সারফেসের দিকে, নিচের দিক থেকে তুমি ঠেলতেছো, তাহলে এটা রিটেনিং ওয়াল কি ফিল করতেছে? কম্প্রেশন ফিল করতেছে না? তুমি যদি পুরো জিনিসটাকে এইখানের মতো চিন্তা করতে চাও, তাহলে জাস্ট এটা ঘুরায় দাও। এই যে জাস্ট এভাবে চিন্তা করো, এটাকে বিমের মতো চিন্তা করো, ঘুরাই দিছি, বিমের সারফেসের দিকে তোমার ঠেলতেছে। যদি টেনশন হইতো তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস হইতো। এখন আমার প্রশ্ন ছিল তোমাদের কাছে, সেটা হচ্ছে যদি এই ডিস্ট্রিবিউশনটা এরকম হয় তার মানে কি? এই কর্নারটাতে কি হচ্ছে? হিলের ওই পোরশনটাতে কোনো কম্প্রেশন নাই, কম্প্রেশন নাই, তার মানে কি হচ্ছে? ওইখানে কম্প্রেশন না থাকলে কি হবে? কোনো লোড ওইখানে প্রেসার আসতেছে না, মানে কোনো ভার্টিক্যাল প্রেসার আসতেছে না। ভার্টিক্যাল প্রেসার আসতেছে, এখানে তো তোমার সয়েল তো আছে, ভার্টিক্যাল প্রেসার আসতেছে। এখানে সয়েল আছে না, তুমি সয়েল, পুরো সয়েলটাকে রিটেন করতেছো না, এই সয়েলের ওয়েটটাকে, কিন্তু এইখানে এইটা থাকার পরেও এইখানে কি জানি একটা হচ্ছে। এখানে কি এক্সপিরিয়েন্স করতেছে সে? বেসিক্যালি যেটা এক্সপিরিয়েন্স করতেছে সেটা হচ্ছে আপলিফট। সে মাটির সাথে, রিটেনিং ওয়াল মাটির সাথে কন্টাক্ট হারায় ফেলছে। অর্থাৎ সে যখন এই রোটেশনে চলে গেছে, রোটেশন এত বেশি হয়েছে যে সে মাটির সাথে কন্টাক্ট হারায় ফেলছে এবং এই সাইডটা উঠে গেছে। মাটির সাথে কন্টাক্ট কোথায় শুরু হয়েছে? ঠিক এই যেখান থেকে তোমার বেয়ারিং প্রেসার শুরু হয়েছে। মাটি তো আর টেনশন দিতে পারে না, এখানে মাটি তো আর চুইংগামের মতো না যে এখানে টান দিছো সে এটা টাইনা নামায় ফেলাবে। কথাটা কি বুঝতে পারছো ভাইয়া? সেটা হতেছে যে এইখানে মাটি তো চুইংগামের মতো না, বা মাটি তো স্টিকি না যে এটাকে ধরে নিচের দিকে রাখবে। এটা যখন ঘোরার চেষ্টা করবে, হিল উপর দিকে উঠার চেষ্টা করবে, তোমার টো মাটির দিকে যাবে, যার কারণে টো এর নিচে তোমার বিয়ারিং প্রেসার সবসময় বড় হয়, কারণ ওদিকে প্রেসার বেশি হবে এবং এখানে সবসময় কম্প্রেসিভ প্রেসার হবে। কিন্তু হিলের সাইডে তোমার যদি জিরো প্রেসার হয়, বা এই যে দেখো পুরো অংশটাই জিরো, এখানে কোনো বিয়ারিং প্রেসার, মানে এই প্রেসারটা নাই, এটাকে আমি অন্য কালার দিয়ে দিই, বিয়ারিং প্রেসারটা নাই এটুকু জায়গায়। তার মানে কি এই জায়গায় আপলিফট হচ্ছে, এই জায়গাটা উঠে গেছে, এই জায়গাটা মাটির সাথে কোনো কন্টাক্ট নাই, কন্ট্যাক্টে নাই। হ্যাঁ, যেহেতু কন্টাক্টে নাই তার মানে সে এখানে কোনো প্রেসার দিতে পারতেছে না। এটা আপলিফট হয়। দেখেন এই পাশে তুমি টেনশন বলতে পারবে না, যেমন এই ক্ষেত্রে তুমি টেনশন বলতে পারো, বিমের ক্ষেত্রে তুমি টেনশন কম্প্রেশন বলতে পারো, কিন্তু মাটির ক্ষেত্রে তো কোনো টেনশনের ব্যাপার স্যাপার নাই। এবং এটা হচ্ছে ইটস আ ব্যাড ডিজাইন। যদি তোমার আপলিফট হয়ে যায় এখানে, ইটস আ ব্যাড ডিজাইন। তো তোমার মেইন অবজেক্টিভ হচ্ছে অ্যাটলিস্ট, ট্রাপিজয়েডাল করতে হবে। না ট্রাপিজয়েডাল না, অ্যাটলিস্ট এটা করতে হবে। এক্সকিউজ মি, অ্যাটলিস্ট এটা করতে হবে। এটার মানে কি? পুরাটা যেন কভার করে, পুরাটা কভার করে মানে হচ্ছে যে এই জায়গায় যাতে তোমার মানে জিরো হইলেও একদম আগায় যাতে জিরো হয়, জিরো হইলেও যাতে একদম আগায় জিরো হয়, মানে জাস্ট ইম্পেন্ডিং। তোমার এখানে যদি ট্রায়াঙ্গুলের মাথা থাকে তার মানে এই জায়গাটা উপরে উঠে গেছে, এই জায়গার সাথে কোনো কন্টাক্ট নাই। যদি এইটা তোমার ডিজায়ার্ড আউটকাম হয়, তোমার তুমি চাও না কোনো অবস্থাতে তোমার ওভারটার্নিং এর ক্ষেত্রে বা এক্সকিউজ মি বেয়ারিং প্রেসারের ক্ষেত্রে এই ধরনের ডিস্ট্রিবিউশন আসুক। যদি এইটাই হয়, যদি তোমার এইটা মিনিমাম ডিজায়ার্ড আউটকাম হয়, তো এইখান থেকে তুমি ওই যে প্রফেসর ফার্গুসন যার নাম বললাম, সে এইখান থেকে সে ক্যালকুলেশনটা শুরু করছে এবং আমি এটা দেখাবো যে কিভাবে করছে। এটা হচ্ছে ব্যাকফিল হাইট, এটা হচ্ছে এইচ। এখন আমি যেটা করতে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে সারচার্জ। এই সারচার্জকে আমরা সাধারণত কিউ বলা হয়, এবং সারচার্জের ইউনিট কততে দেওয়া থাকে বলো তো সাধারণত? তোমার এদিকে হচ্ছে পার ফিট হিসাব আছে, আর তুমি ইনটু দা পেজ আছে তোমার 1 ফিট, মানে পাউন্ড পার স্কয়ার ফিটে দেওয়া থাকে জেনারেলি। হ্যাঁ, পিএসএফ। এটা কেন পিএসএফ হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। এদিকে হচ্ছে পার ফিট হিসাবে, এদিকে তুমি জানো, তুমি যে ডাব্লিউ ডিস্ট্রিবিউটেড ইউডিএল যেরকম ডিস্ট্রিবিউটেড লোড হইতেছে তোমার পাউন্ড পার ফিট,
আবার আমরা ওই যে বললাম না যে তোমার এই চিন্তাটা থাকতে হবে যে ওদিকেও কিন্তু 1 ফিট আছে। সো এখানে সাধারণত দেওয়া থাকে যে এটা হচ্ছে পিএসএফ হিসাবে, যদি পিএসএফ হিসাবে দেওয়া থাকে বেসিক্যালি ওদিকেও পার ফিট হিসাবে দেওয়া আছে, তো এদিকে পার ফিট ওদিকেও পার ফিট, তো দুইটা পার ফিট, তো পার স্কোয়ার ফিট। আচ্ছা, আরেকটা হচ্ছে যে তোমার অ্যাক্টিভ প্রেসার দেওয়া আছে, এটা হচ্ছে পি সাবে, আরেকটা হচ্ছে এখানকার যে ওয়েট আছে ডাব্লিউ। আচ্ছা, এখন এখন তুমি থিকনেসটা নিয়ে বেশি মাথা ঘামায় না, জাস্ট এই কয়েকটা ডাইমেনশন তোমার অলরেডি তুমি খুব ইজিলি বের করতে পারো। কিউ বের করতে পারো কোত্থেকে? কিউ বের করতে পারো তোমার মানে প্রবলেম স্টেটমেন্ট থেকে। তুমি আর কি এটার উপরে কোনো স্ল্যাব আছে কিনা, অথবা কোনো অন্য কোনো লাইভ লোড আসবে কিনা, এটা তুমি কিউটা তুমি তোমার প্রবলেম স্টেটমেন্ট থেকে বের করতে পারো। এইচটা সেম প্রবলেম স্টেটমেন্ট থেকে। এরপরে ওইখান থেকে তুমি ইজিলি ওয়েট বের করতে পারো, কতটুকু সয়েল ওয়েট এখানে আছে। আর এইখানে পি সাব এ তো তোমার জিও টেকনিক্যাল রিপোর্ট থেকে আসছে, পি সাব পি আমরা এস্টিমেশনে, এগেন দিস ইজ সাইজ এস্টিমেশন, পি সাব পি আমরা বাদ দিব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি বিয়ারিং প্রেসারে। বলো তো ভাইয়া, এই ট্রায়াঙ্গেলের রেজাল্টেন্ট ফোর্স কোথা দিয়ে কাজ করবে? এটার লোকেশনটা কোথায়? রেজাল্টেন্ট ফোর্সের লোকেশনটা H/3 টপ মানে বড় যে সাইডটা থেকে 1/3 এই পাশ থেকে নাকি এই পাশ থেকে h/3? বাম সাইড বড় সাইড থেকে 1/3 বাম সাইড থেকে। তা আমরা এটা ফুটিংটাকে বি বলি, ফিটিং, তাহলে বাম পাশ থেকে b/3 হবে, আর ডান পাশ থেকে 2B 2/3 হবে। এটা মনে করো রেজাল্টেন্ট আর। এখন ইমতিয়াজের প্রশ্ন ছিল যে ভাই বাম পাশে কতটুকু, ডান পাশে কতটুকু, কেমনে বুঝবো? এটাকে যদি আমরা x ধরি, তাহলে এটাকে আমরা কত ধরতে পারবো? হ্যাঁ, এইটাকে আমরা x ধরি, তাহলে এটাকে কত ধরতে হবে বলো তো? b minus x হ্যাঁ, না b মাইনাস এক্স ঠিক আছে, কিন্তু সরি এই অংশের মধ্যে রিলেশনশিপটা কিরকম? এটা যদি x হয় তাহলে এটা শুধু x এর মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, এটা হচ্ছে 2/3 b, এটা হচ্ছে 1/3 b, তাহলে এটা যদি x হয় এটা ডাবল আর কি। তার মানে এটা অর্ধেক, এই জায়গাটা অর্ধেক। হ্যাঁ, ওইটা অর্ধেক অথবা ওইটা ডাবল। অর্ধেক, জি জি। আমাদের মেইন কাজ হচ্ছে যদি আমরা x বের করতে পারি তাহলে আমরা b বের করতে পারবো। কিউটার হিসাব আপাতত বাদ দাও, আমি জিনিসটাকে কমপ্লিকেটেড করতে যাচ্ছি না। কিউটার হিসাব বাদ দাও আপাতত, কারণ কিউটা আসলে এই জিনিসটাকে হেল্প করবে। এই ট্রায়াঙ্গুলার কিউটা অ্যাড করা হইতেছে তোমার এখানে অ্যাড করা হইতেছে আন্ডার কনজারভেটিভ, লেটস সে কিউ9। আমি এটাকে কমপ্লিকেটেড করতে যাচ্ছি না। আচ্ছা, এটা যদি হয় এই সাথে এটা যদি হয়, আমরা কিউ এর হিসাবটা আমরা পরে যখন ওভারঅল ডিজাইন করব তখন আমরা এটা দেখব। বাট আপাতত আমাদের মিনিমাম সাইজ এস্টিমেশনে কিউটা বাদ দিলাম, প্যাসিভ প্রেসার যেরকম বাদ দিছি কিউটাও বাদ। আমাদের আর কি লাগবে? এখানে হচ্ছে ইউনিট ওয়েট, সয়েল ইউনিট ওয়েট হচ্ছে গামা, আর অ্যাক্টিভ প্রেসার কোএফিসিয়েন্ট হচ্ছে কে এ। এটা আসলে কি, মানে কে এটা কি, কে তো না বুঝলে আবার মুশকিল। আচ্ছা, তুমি মনে করো যে এটা হচ্ছে একটা তুমি সুইমিং পুল, তোমার সুইমিং পুলের একটা ডেপথে তুমি আসো, একটা পানির কণা, বা তুমি বা মনে করো তুমি একটা পানির কণা আছে, বলতে এটার উপরে প্রেসারটা তুমি কিভাবে চিন্তা করবা? এটার উপরে এইখানে কত প্রেসার দিতেছে কেমনে বাইরে করো? এই পানির এই কণাটার উপরে প্রেসারটা কিভাবে বের করো? এটা হচ্ছে একটা সুইমিং পুল, এটা সুইমিং পুলের মানে ওয়াটার লেভেল, এই প্রেসারটা কেমনে বের করবা? unit weight into height ইউনিট ওয়েট ইনটু হাইট। কে বললা এটা? আমি ফাহিম। আচ্ছা, ফাহিম বলছো, ভেরি গুড। ইউনিট ওয়েট ইনটু হাইট। ভাই এইটুকু বুঝতে হবে, এটা জাস্ট বেসিক ফিজিক্স। এটা না বুঝলে আবার অসুবিধা, তাহলে আবার ফিজিক্স শুরু করতে হবে। ফিজিক্স শুরু করার সুযোগ নাই এখন আপাতত। এটা হচ্ছে হাইট, আর পানির ওয়েট, পানির unit weight হ্যাঁ, এটা হচ্ছে পি। এখন আমার কথা হচ্ছে তোমাদের কাছে, এই পি এর ডিরেকশনটা কোন দিকে? আপ টু বটম, উপর থেকে নিচের দিকে।
শুধু এতটুকু? এটা হচ্ছে পানির প্রেসার, পানি। আচ্ছা ঠিক আছে, তাহলে এদিকের প্রেসারটা কিরকম হবে? সব দিকেই তো পানি আছে। বা এরকম তেসরা যদি বলি, ওই পানির উপরে তো অ্যাপ্লাইড প্রেসারটা সবগুলোই তো হচ্ছে, চারপাশ থেকে তো তার তুমি একটা তো চাপ। তুমি তো মনে হয় বললা টপ টু বটম বললা না, মানে উপর থেকে নিচে বললা না? হ্যাঁ ওটা বললাম। হ্যাঁ, আমার আমার কথা হচ্ছে যে সাইড থেকে প্রেসার কত হবে। তুমি তো বলে যে ভাই ডিরেকশন হচ্ছে টপ টু বটম, পি এর ডিরেকশন আমি জিজ্ঞেস করছি। জি, পি এর ডিরেকশন তুমি বললা ভাই উপর থেকে আসতেছে, আমার কথা তখন আমি বললাম যে ভাই তাহলে সাইড থেকে প্রেসারটা কত হবে? সাইডেও তো প্রেসার ফিল করতেছে, নাহলে তো এটা এদিকে মানে কোনো একদিকে মুভ করা শুরু করতো। পানি তো আর মুভ করে না, তোমার গ্লাসের পানি তো আর কোথাও দেখো না যে এটা নড়নড়ি করতেছে, এক জায়গায় স্থির হয়ে থাকে। তার মানে উপর থেকে প্রেসার হলে সে উপর নিচ থেকেও প্রেসার আসছে সেম। এখন আমার কথা হচ্ছে যে পানি তো ডান থেকে বামেও যাচ্ছে না, বাম থেকে ডানেও যাচ্ছে না, তার মানে এই প্রেসারগুলো কত হবে? এই প্রেসারটা কেমনে বের করবা? এখানে পি বুঝলাম, এখানে পি তুমি বললা, এই প্রেসারটা কেমনে ফিল বা বের করবা? ফিজিক্স, পানির। হুম, বা এটা তো একটা তো মানে হরাইজন্টালি ডান দিকের আর বাম দিকের একটা একটা তো ক্যান্সেল আউট করে দিবে। ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেই প্রেসারটা কত সেটাই আমি জানতে চাচ্ছি। প্রেসার তো জিরো না। না, পানি সব দিকে সমান চাপ দেয়, এটা ফিজিক্সে পড়ছো না? পড়ো নাই? একটা জি একটা জি। টেস্ট করছিল, ওই যে ম্যানোমিটার হুম। নাকি, যে তোমার এই যে এখানে একটা বাল্ব নিয়ে বিভিন্ন দিকে ঘুরায় ঘুরায় দেখছে উপরে, এখানে একটা কিভাবে জানি একটা টেস্ট করছিল, মানে এই যে এটাকে যদি ঘুরানো হয়, এই এই যে মাথাটাকে যদি ঘুরানো হয়, এটা হচ্ছে তোমার সেন্সার আর কি, প্রোব। তারপরে এখানে তোমার যে দুইটা কলামে এর মধ্যে পানির প্রেসারের আপ ডাউন দেখে, উপর নিচ করলে যদি এটাকে উপরে নাও তাহলে প্রেসার কমে যায়, ও যদি নিচে নাও প্রেসার বেড়ে যায়। কিন্তু এটাকে তুমি যদি আরেকটা ডিরেকশনে দাও, বিভিন্ন ডিরেকশনে যাও, পানির প্রেসার সবসময় একই হাইটে একই থাকে সব দিক থেকে। এটা ইম্পর্টেন্ট, এটা যদি না বুঝো এটা এটা রিভিউ করতে পারো। আমি আমি এর থেকে বেশি যাব না। পানির প্রেসার সব দিকে সমান, পানির প্রেসার সব দিকে সমান। তুমি এটা ট্রাই করতে পারো যে কোনো একটা বেলুন বেলুন বা গোলাকার বস্তু তুমি যদি পানির নিচে দাও নরম, দেখবা যে এটা সমানভাবে শ্রিঙ্ক করছে, সমানভাবে শ্রিঙ্ক করছে। যদি সমানভাবে শ্রিঙ্ক না, যদি মাটির নিচে দাও দেখবা যে এরকম চ্যাপ্টা হয়ে গেছে। তার মানে উপরের প্রেসার বেশি, সাইডের প্রেসার কম। মাটির নিচে হিসাব অন্যরকম, কিন্তু তুমি পানির মধ্যে যদি কোনো একটা ফ্লেক্সিবল বস্তু দাও, সেটা সমানভাবে এটার ভলিউম কমবে। এই জন্য এটাকে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বলে। হাইড্রোস্ট্যাটিক প্রেসার সব দিকে সমান, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, ফান্ডামেন্টাল কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, এটা জানতেই হবে। বাট আমি কেন তোমার পানির আলাপ করতেছি যেখানে আমি মাটির আলাপ করতেছি? কারণ পুরা বিষয়টা হইতেছে, পুরা বিষয়টা কানেক্টেড। তুমি এই যে প্রথম যে ফাহিম বলল যে এটা হচ্ছে প্রেসার, প্রেসার পানির নিচে প্রেসারটা হচ্ছে এরকম, আমি বললাম যে এটা ডিরেকশন কোন দিকে, তুমি বললো উপর থেকে নিচে। এটা একসেপ্ট করতাম যদি এটা মাটি হইতো, সব দিকে হচ্ছে সমান, সব দিকে সমান। এখন মাটির ক্ষেত্রে সব দিকে সমান না। তো মাটির ক্ষেত্রে যেই ডিরেকশন, যেভাবে প্রেসারটা বের করা হয় সেটা হইতেছে যে এই প্রেসারটাকে মনে করো সাইড ওয়াইজ যে ল্যাটারাল প্রেসার পি এ মনে করো, অ্যাক্টিভ ল্যাটারাল প্রেসার, আর উপরটা হচ্ছে পি। এই পি এ হচ্ছে ফাংশন অফ পি, একটা ফাংশন অফ পি বলা হয়। অর্থাৎ আমরা যদি পি জানি তাহলে পি এ জানবো, এবং এই ফাংশনটাকে কনভার্ট করা কিভাবে করা হয় একটা কোএফিসিয়েন্ট দিয়ে, সেটা হচ্ছে কে এ। কে এ ইউনিট ওয়েট অফ দ্য সয়েল, সরি 0.3। 0.3 তো জাস্ট ভ্যালুটা, আগে কে এটা বোঝার চেষ্টা করো। কে এটা কি করতেছে? কে এ যেটা করতেছে সেটা হচ্ছে বেসিক্যালি ভার্টিক্যাল যে প্রেসারটা আছে সেটাকে কনভার্ট করতেছে হরাইজন্টাল প্রেসারে। এই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করছি যে ডিরেকশন কোন দিকে, তুমি বললা টপ টু বটম, মানে উপর থেকে নিচে। পানির ক্ষেত্রে কে এর ভ্যালু কত বলো তো?
পানির ক্ষেত্রে আমি যদি বলি ভাই, পানির ক্ষেত্রে কে এর ভ্যালু কত? তো 1 হবে সব দিকে যেহেতু 1 সমান। হবে, ভেরি গুড। এই এখন মিলাইতে পারছো কে এর বিষয়টা? কে হইতেছে বেসিক্যালি তোমার ভার্টিক্যাল প্রেসারটাকে হরাইজন্টালে কনভার্ট করতেছে। পানির ক্ষেত্রে যেটা সমান, সুতরাং কে এ 1 হইতে হবে। মাটির ক্ষেত্রে এটা সমান না, মাটির ক্ষেত্রে প্যাসিভ তোমার ল্যাটারাল প্রেসারটা কমে যায় অ্যাক্টিভের জন্য, সেটা হইতেছে 0.33, তুমি যেটা বললা। আর প্যাসিভের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে বেড়ে যায়, 3 টাইমস হয়ে যায়, 3 বা 3 হয়ে যায়। অনেক সময় 3 হয়, অনেক সময় এক এক সময় এক একটা হয় মাটি অনুযায়ী, বাট বেড়ে যায়। এই পর্যন্ত কে এর ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে? না ভাই, কে এর ব্যাপারে কারো কোনো কনফিউশন নাই। যাই হোক, এখন আমি এই জিনিসটাকে আরেকটা পেজে নিয়ে যাই, কারণ এখানে আসলে অনেক গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। আমি জাস্ট এই পেজে নিয়ে যাই, আশা করি এটা যদি বুঝতে পারো, এখন থেকে জাস্ট ক্যালকুলেশন শুরু হচ্ছে। এবং আমি তোমাদেরকে এই প্রফেসর ফার্গাসনের মেথডটা দেখায় ইনশাল্লাহ আজকে শেষ করব। আচ্ছা, এখন আমাকে বলো, পি এ ফোর্স হিসাবে আমি কনভার্ট করতে চাই। আমার অলরেডি তোমার সয়েল ইউনিট ওয়েট দেওয়া আছে ওয়াই বা গামা। আমি এটাকে পি এটাকে তোমার ফোর্সে কনভার্ট করব 1 ফিট স্ট্রিপের উপরে। কিভাবে করব, কিভাবে বের করব, আমাকে সেটা বলো। এরিয়া মাল্টিপ্লাই করতে হবে। এরিয়া কিসের সাথে মাল্টিপ্লাই করতে হবে, কার সাথে, কোথায়? পিএ কে কি ফোর্সে নিতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, তাহলে তার মানে যেদিকে এক করতেছে ওই দিকের সারফেসটা, হ্যাঁ হ্যাঁ, এই দিকের সারফেসটা। এই জন্য আমি তখন বলছিলাম যে এই জিনিসটা মাথায় থাকতে হবে। যদি না থাকে তাহলে মানে অসুবিধা। এখানে আমার চিন্তা করতে পারতে হবে যে এখানে আসলে আরেকটা ডিরেকশন আছে। এখানে প্রেসার ডিস্ট্রিবিউশনটা কিরকম বলো তো? কে বলতে পারবা প্রেসার ডিস্ট্রিবিউশনটা, সয়েলের প্রেসার ডিস্ট্রিবিউশনটা কিরকম? আমরা তো এই 1 ফিটের উপরে চিন্তা করতেছি সবকিছু। প্রেসার ডিস্ট্রিবিউশনটা কি ট্রায়াঙ্গুলার নাকি না? এটা তো ট্রায়াঙ্গুলার হবে। ট্রায়াঙ্গুলার হবে, জি, এটা ট্রায়াঙ্গুলার হবে। আর সার্চারটা হচ্ছে রেক্টাঙ্গুলার আছে, ওটা তো নাই। ওইটা নাই, আপাতত নাই, কারণ ওইখানে আসলে তুমি যদি মানে ওইটা হিসাবটা মানে হিসাবটাকে আন্ডার কনজারভেটিভ করবে। আচ্ছা ভাই, আমরা এতটুকু চিন্তা করতেছি, এটাকে বলছে প্রেসার ডিস্ট্রিবিউশন। প্রেসার ডিস্ট্রিবিউশনটা হইতেছে তোমার ট্রায়াঙ্গুলার। তো প্রেসার ডিস্ট্রিবিউশনটা যদি ট্রায়াঙ্গুলার হয়, এই পি এর ভ্যালুটা কত হবে? আগে বলো, এই ট্রায়াঙ্গুলার প্রেসার ডিস্ট্রিবিউশনের একদম বটমে প্রেসার ভ্যালু কত? ছোট হাতের পি, এটা একদম বটমে প্রেসার ভ্যালু কত? আচ্ছা, আরেকটু সহজ করি। তুমি যদি চিন্তা করো যে একদম বটমে এইচ নিচে ভার্টিক্যাল প্রেসার কত, এটা তো বলতে পারা উচিত। অলরেডি আমরা দেখে আসছি উপরে ভার্টিক্যাল প্রেসার কিভাবে করে পানির মধ্যে। ইউনিট ওয়েট অফ সয়েল ইনটু ওই ডেপথটা। ভেরি গুড, ইউনিট ওয়েট অফ সয়েল টাইমস এইচ। এটা হচ্ছে ভার্টিক্যাল প্রেসার। এখন যদি আমি এটাকে হরাইজন্টাল প্রেসার করতে চাই, তাহলে কি করতে হবে? এখন কিন্তু আমরা প্রেসারে আছি, কি করতে হবে বলো? আমাদের কোএফিসিয়েন্ট দিয়ে গুণ দিতে হবে। ভেরি গুড, তাহলে আমরা প্রেসার পেয়ে গেলাম। এইখানে পি হচ্ছে এত, উপরে হচ্ছে 0। আমাদের পি সাব এ আমরা বের করব। এখন এটা ফোর্সে কনভার্ট করব। এইখানে হইতেছে তোমার, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে তোমার এইচ, এটা হচ্ছে তোমার এইচ। তাহলে পি এ কত হবে? ফোর্স হাফ হাফ, নাকি 1/3? কে বললা হাফ? ছোট হাতের পি এ প্রেসার টাইমস ইনটু এইচ। এইচ, ভেরি গুড।
এখন এখানে পি এ যদি বসায় দাও তাহলে পি এ সমান কত পাবা? কে এ টাইমস ওয়াই টাইমস এইচ স্কোয়ার। দেখো তো ভাইয়া বুঝতে পারো কিনা? জি ভাই বুঝছি। পি এর ভ্যালু হচ্ছে এটা। আচ্ছা পি এর হাইট কত? এই হাইটটা কত পি এর রেজাল্টেন্ট? 1/3 1/3 অফ এইচ। ফাইন। রেক্টেঙ্গেল কল্পনা করবা যেটার ওয়েট হচ্ছে পুরাটাই হচ্ছে সয়েল, এবং কংক্রিটের ওয়েট বেশি না সয়েলের ওয়েট বেশি বলো তো? ইন জেনারেল কংক্রিট কংক্রিটের কত? বেশি 150 150 আমরা ধরে নিই, আর সয়েলটা আমরা কত ধরি সাধারণত? 120 100 110 এরকম। 100 110 120, রাইট? সো আমি এই রেক্টেঙ্গেলটার ওয়েট কত লিখতে পারি আমরা এখন? পুরাটাই হইতেছে তোমার ওয়াই। X ডাব্লিউ কত লিখতে পারি বলো? এইচ তারপরে ইউনিট ওয়েট এটা ভেরি গুড। গামা। ভেরি গুড। ডাব্লিউর মোমেন্ট টার্ম কত? হাফ অফ h হাফ অফ এক্স। হাফ অফ Sorry, এক্স। X. কে বললা? হাফ অফ এক্স। ভেরি গুড, ভেরি গুড। এখন তুমি যেটা চিন্তা করতেছো যে এই জিনিসটা এইভাবে ওভারটার্ন হচ্ছে, তুমি যেটা চাও সেটা হচ্ছে যে এইখানে তোমার যে আটটা আছে, আটটা এই কর্নারে থাকবে এই রেক্টেঙ্গেলের, এবং চাও যে এটা যাতে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়। এখানে যে ডাব্লিউ আছে সেই ডাব্লিউটা নিচের দিকে ঠেলা দিবে, আর এই ওভারটার্নিংটা চেষ্টা করতেছে এটাকে ঘোরানোর জন্য। আমি অনেক বেশি এক্সাজারেট করে দেখাইছি, বাট বেসিক্যালি আইডিয়া হচ্ছে এটা। তার তো বেসিক্যালি যেটা করতে হবে এই জিনিসটাকে আমাদের ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করতে হবে। ইকুইলিব্রিয়াম যদি এস্টাবলিশ করতে চাই ওভারটার্নিং এ, তাহলে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কোনটা ইউজ করব? সাবমিশন অফ হোয়াট ইকুয়াল টু 0? মোমেন্ট এক্স মানে সামেশন অফ এক্স ওয়াই সবগুলো তিনটাই। আমাদের এই ক্ষেত্রে আমরা যেহেতু এস্টিমেট করতেছি, আমরা সামেশন অফ এবং এটা ওভারটার্নিং হিসাব করতেছি, কারণ তোমার এই বিয়ারিং প্রেসারটার জন্য তুমি কখন কি ক্যালকুলেট করো? বিয়ারিং প্রেসার ক্যালকুলেট করার জন্য তুমি কিভাবে ক্যালকুলেট করো? ওভারটার্নিংটাই তো দরকার। ওভারটার্নিং না, তুমি মোমেন্ট সাম নাও, মোমেন্ট করো। ওভারটার্নিং তো হচ্ছে স্পেসিফিক একটা পয়েন্টের কর্নারের উপরে। জি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডাব্লিউটা আছে তোমার এক্স হাফ ডিস্টেন্সে, এই পিটা আছে তোমার h/3 ডিস্টেন্সে, এবং আমরা মোমেন্ট নিব হইতেছে এই কর্নারে এইখানে, ঠিক আছে? তাহলে আমরা যদি সামেশন অফ মোমেন্ট করি ও পয়েন্টের রেসপেক্টে, তাহলে কি পাই দেখো? W হচ্ছে কারেক্টিং মোমেন্ট টাইমস x হাফ প্লাস মাইনাস কত বলো? হচ্ছে পি এ মানে ই হবে আপনার এই পি এ ইনটু h/3 ইকুয়াল টু 0, ঠিক আছে? জি। এবার wx নাও। w কত পাইছো? w হচ্ছে w তো h x গামা সয়েল। জি। হ্যাঁ, আর এখানে কত পাইছো? পি এ পাইছো কত? হাফ হাফ কে এ ওয়াই এইচ। হ্যাঁ, y মানে গামা h স্কয়ার h/3। দেখো তো মেক সেন্স করে কিনা? জি। এখানে আননোন কি? এই ইকুয়েশনে আননোন কি? এইচ x না এইচ তো নো x x আননোন, ইয়েস x আননোন, এবং x হচ্ছে স্কয়ার
তোমার স্কোয়ার, তাহলে তুমি কি করতে পারো, তুমি এইটাকে ওই পাশে নিয়ে যেতে পারো, জি এটাকে ওই পাশে নিতে পারো, ওই পাশে নিয়ে গেলে কি হবে, হাফ, গামা এস বাদ হাফ না সরি 6, 3 দুগুণে 6, তাই না? তোমাদের সাথে থাকতে থাকতে আমার আমি গুণও ভুলে যাচ্ছি, এত আস্তে আস্তে রিপ্লাই করতেছ। আচ্ছা 6 আবার 2 হবে। হ্যাঁ, তার মানে কত, 1/3, দেখো তো 1/3 না, এটা 2/3 হবে ভাই। নিচের 2টা ওইদিকে যাবে না? সরি, ঠিকই তো আছে। জি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখছো না, ঠিক বলছি না? ঠিক আমি গুণ বিয়োগ যোগ যোগ ভাগ গুণ বিয়োগ ভুলে যাচ্ছি। x হচ্ছে এত, বাস এই হচ্ছে তোমার এস্টিমেশন। তুমি ভাই গামা এস থাকবে কেন? গামা এস তো দুই পাশেই সিঙ্গেল সিঙ্গেল করে। এক্সকিউজ মি, ইয়েস ইয়েস ইউ আর রাইট, ইউ আর, আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, পুরাটাই ভুল হয়েছে তো, আমি আমি কি করছি, এটা পুরাটাই ভুল হয়েছে। এই পাশে তো আমি ওই এটা আনি তো নাই, গামা এস আছে। এইচ আসবে একটা, এই যে আসবে একটা, এক্সকিউজ মি, গামা এস এইটা এটা কাটা, এইটা একটা এইচ যাবে। হ্যাঁ, এটা এটা কাটা, তার মানে x হচ্ছে 1/3 কে এ, এইচ স্কয়ার এটাকে যদি তুমি রাখো, এটা টাইমস h, এইচ মানে এতটুকুর উপরে শুধু স্কোয়ার, বাকি h হচ্ছে বাইরে। জি এবার ঠিক আছে না? হ্যাঁ, জি ঠিক আছে। এবার ঠিক আছে। জি, মেইন আইডিয়া হচ্ছে তোমার যদি h জানা থাকে, তোমার k যদি জানা থাকে, তুমি x বের করে ফেলতে পারবা। এই এই হচ্ছে তোমার, এক্সাম্পল তো বাকিটা কইলে পুরোটাই তো হইতো তাহলে। হ্যাঁ। তো এখন তুমি এখান থেকে x নিলে, তুমি x হাফ করে তুমি b ক্যালকুলেট করতে পারবা, তারপরে তুমি তোমার ক্যালকুলেশন এটাকে 10 ইঞ্চি, ফার্স্টে 10 বা 12 ইঞ্চি ধরতে পারো, এটাকেও সেম, তোমার যদি অলরেডি জানা থাকে, তুমি কোন ওয়াল ইউজ করবে সেটা জানা থাকলে সেটা সেটা ইউজ করতে পারো, তারপরে ওইখান থেকে তুমি তোমার রিফাইন ক্যালকুলেশন শুরু করতে পারো। বাট এটা খুব খুব ইজি একটা, তোমার যদি এই ফর্মুলাটা অলরেডি জানা থাকে, তুমি খুব দ্রুত তোমার ফুটিং সাইজ ইনিশিয়াল এস্টিমেটটা করতে পারবা। আমার মেইন পয়েন্ট ছিল এটা আর কি, এবং এটা যে কোথা থেকে কতটুকু শুরু করবে, এই যে এইভাবে এই জাস্ট ফর্মুলা জানা থাকলে হলো, তোমার জাস্ট এইচ জানা থাকতে হবে আর কে এটা জানা থাকতে হবে।